নমস্কার সবাইকে, আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজ রোববার আর এখন বাজে সকাল ওই 9টা মতো হবে। এখন আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর সকাল থেকেই দেখছি আজকে বেশ ভালো রোদ দিয়েছে, মাঝে মধ্যে রোদ দিয়েছে, আবার মাঝে মধ্যে মেঘলাও ওয়েদারটা করছে। তবে বেশ কয়েকদিন ধরে জামা কাপড়গুলো একভাবে পড়ে রয়েছে, স্যাঁতস্যাঁতে ভাব হয়ে রয়েছে। তাই আজকে একটু পরেই যাব স্নান টান সেরে ছাদে, জানেন, জামা কাপড়গুলো একটু মেলে দেব। কারণ 2 দিন ধরে এমন অবস্থা হয়েছে বৃষ্টির কারণে জামা কাপড়গুলো শুকনোই হয়নি। আজকে দেখি একটু মেলে দিই, তবে জানি না কতক্ষণ রোদটা থাকবে। বিছানাটা গুছিয়ে নিয়ে ঘর আর বারান্দাটা একটু মুছে নেব, তারপর স্নান সেরে ঠাকুরকে সেবা দিয়ে দেব। দাঁড়ান, এখনও অবধি কিন্তু আমি ছাদে গিয়ে দেখিনি যে ছাদের কী অবস্থা হয়ে রয়েছে। চলুন একটু ছাদটা ঘুরে আসি। স্নান সারা হয়ে গিয়েছিল, জামা কাপড়গুলো এবার নিয়ে চলে এসেছি ছাদে মেলে দেওয়ার জন্য। এসে দেখি ছাদে তো ভীষণ জল জমে গিয়েছে। আসলে ছাদের মাঝের দিকটা একটু ঢাল মতো রয়েছে, তাই ওই জায়গাটাতে জল জমে যায়। তবে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, সব সময় তো আর জলটাকে ঝাঁটিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না। কারণ আমি যদি এখন ঝাঁটিয়ে পরিষ্কার করি, হয়তো বিকেলে আবার বৃষ্টি হয়ে আবারও জল জমে যাবে। আর এই দিকটাই দেখুন, গাছগুলোর দিকে এসে দেখি একটা গাছ আপনা আপনি পড়ে রয়েছে। হয়তো ভীষণ জোর বৃষ্টি হয়েছে, যার কারণে মাটিগুলো ধুয়ে গিয়ে গাছটা পড়ে গিয়েছে। তাই ওটাকে আবার বসিয়ে দিচ্ছি, জানি না গাছটা হবে কি না। এতগুলো গাছ বসিয়েছি, তার মধ্যেই একটা গাছই শুধুমাত্র হয়নি, জানেন, পুরো গাছটাই দেখছি মারা গিয়েছে। তাই ওটাকে আর আমি কিছু করলাম না, তুলে দিলাম। ওটার মধ্যে আরও একটা গাছ নিয়ে এসে বসিয়ে দেবো, কারণ ওই বাড়িতে অনেকগুলো চারা রয়েছে। পরে আবার ওগুলোকে নিয়ে এসে বসিয়ে দেবো। দাঁড়ান, জামা কাপড়গুলোকে একবারটি মেলে দিই, কারণ কখন বৃষ্টি চলে আসবে বলাই যায় না। তাই এখন সুযোগ পেয়েছি, জামা কাপড়গুলো একটু মেলে দিই। তো চলুন, সমস্ত কাজ গুছিয়ে রেখে বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আপনারা হয়তো ভাবছেন যে আমি তো বললাম চন্দননগর যাব, তাহলে আমি রোডের ধারে কি করছি। আসলে চন্দননগর যাওয়ার আগে ও বলল যে চলো একটু পেট্রোল পাম্প থেকে হয়ে আসি, তারপর চন্দননগর যাব। আমি বললাম ঠিক আছে তাহলে চলো, অনেক দিন এই দিকটায় যাওয়া হয়নি, ঘোরাও হবে বেশ খানিকক্ষণ। তো বলে চলে এসেছিলাম। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা এতটা সুন্দর লাগছিল। আর আকাশে হালকা মেঘও রয়েছে, আবার মাঝে মধ্যে রোদও বের হচ্ছে। তবে এই পরিবেশটা ভীষণ ভালো লাগছিল, দাঁড়িয়ে কাটিয়েছিলাম। ওকেই বললাম যে অনেক দিন তো বেরোনো হয়নি বৃষ্টির কারণে, চলো বেশ খানিকক্ষণ একটু বসে তারপর যাব। আর রোডটা দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, চারিদিকে গাছপালা সবুজে সবুজ হয়ে রয়েছে, ভীষণ ভালো লাগছে। তবে এক একটা জায়গায় দেখলাম এই যে জঙ্গল মতো হয়ে গিয়েছে গাছগুলো, সেগুলোকে সব ডালপালাগুলো কেটে পরিষ্কার করে দিচ্ছে। বৃষ্টির জল পেয়ে চারিদিকটা সবুজে ভরে গিয়েছে, কি ভালো দেখতে লাগছে, তাই না বলুন। দাঁড়ান, চলেই এসেছি পেট্রোল পাম্পের সামনে। চলুন আগে ওই কাজটা সেরে। পেট্রোল পাম্প থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম চন্দননগর। আপনারা হয়তো ভাবছেন যে সেই ভিডিও আমি কেন দিলাম না। আসলে ভিডিও করা হয়নি, জানেন, বেশ কয়েকটা বন্ধুদের সাথে দেখা হয়ে গিয়েছিল, তাদের সাথে গল্প গুজব করতে গিয়ে আর ভিডিও করা হয়নি। আর চন্দননগর গিয়েছিলাম মূলত ফল কেনার জন্য। আসলে কাল শ্রাবণ মাসের 3য় সোমবার, আমি 2টো সোমবার কেটে গিয়েছে, সোমবারে পুজো দিতে যাওয়া হয়নি। তবে কালকে আমি পুজো দিতে যাব, সেই উপলক্ষেই ফল কিনতে গিয়েছিলাম। তো আরও 2-1টা জিনিসপত্র কেনাকাটার ছিল, সেগুলো সেরে বাড়ি ফিরে পড়েছিলাম। আর দুপুরের দিকে সেইভাবে কোনো ভিডিও নিইনি। আর এখন বাজে সন্ধ্যা 7:30 মতো, আর আমি চলে এসেছি রান্নাঘরে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর এখন আমি মশলা বাটতে বসেছি। আসলে রাত্রেবেলা রুটি হয়, সেটা তো আমি আপনাদের সবাইকেই বলেছি বা দেখিয়েওছি। তো সেই জন্য আজকে যেহেতু একটু নিরামিষই হচ্ছে সকাল থেকে, তাই ভাবলাম সন্ধ্যাবেলা রুটির সাথে কি খাওয়া যায়, আলু ভাজা আর আজকে করবো না। ভেবেছিলাম যে একটু নিরামিষে ভালোভাবে আলুর দম বানাই। তো সেই কারণেই এখানে মশলা বেটে নিচ্ছিলাম। আর মশলাগুলো বাটতে যাওয়ার আগে আমি এখানে আলুগুলোকে কিন্তু ভাজতে দিয়ে গিয়েছিলাম, আর একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে চলে গিয়েছিলাম। আর মাঝে মধ্যে 2-1বার নেড়েও দিয়ে গিয়েছি। আর এখন দেখুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, ওগুলোকে এখন তুলে নেব। আর আজকের আলুর দমটা আমি বানাচ্ছি গোটা আলু দিয়েই।
নিরামিষ এই আলুর দমটা কিন্তু ভীষণ ভালো খেতে হয় জানেন। আমি অনেকবারই বানিয়েছি এরকমভাবে বাড়িতে, তাই আজকে ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা একটু শেয়ার করি। আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে গোটা আলু দিয়ে আলুর দম করলে হয়তো আলুগুলো সিদ্ধ হবে না বা আলুর মধ্যে সেভাবে কোনো মশলা যাবে না, কিন্তু সেটা না জানেন। এই আলুগুলো কাটার সময় আমি কি করেছি, ছাড়িয়ে নেওয়ার পরে কাঁটা চামচ দিয়ে প্রত্যেকটা আলুকেই কিন্তু চারিদিকে বিধিয়ে দিয়েছিলাম, যাতে এর মধ্যে যে মশলাগুলো সেগুলো আর কি যেতে পারে ভালোভাবে। তো সেগুলো করার পর বেশ খানিকক্ষণ কিন্তু এগুলোকে আমি ডিপ ফ্রাই করেছি, আপনারা হয়তো দেখতেই পেলেন। ভালোভাবে ভেজে নেওয়ার পর ওগুলোকে এখন তুলে রেখেছি। আর এখন আস্তে আস্তে চলুন মশলাটা কষিয়ে নিই। মশলা কষানোর জন্য আমি প্রথমে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা। আর তারপর এখানে দেখতেই পেলেন আমার কাছে একটু ক্যাপসিকাম ছিল, তাই ক্যাপসিকামটা আজকে কেটে দিয়ে দিলাম এর মধ্যে। আর ক্যাপসিকামগুলো ভাজা হয়ে এলে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। আপনারা টমেটোটা পেস্ট করেও দিতে পারেন। আসলে আমার মিক্সিটা খারাপ হয়ে গিয়েছে, যার কারণে আমি আর পেস্ট ব্যবহার করিনি এখানে। আমি ওগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েই ব্যবহার করেছি। টমেটো আর ক্যাপসিকাম ভাজা হয়ে এলে আপনারা দেখতেই পেলেন যে ওর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দিয়েছিলাম। আর বাটা মশলার মধ্যে কিছু সেরকম ছিল না, ছিল হচ্ছে আদা আর জিরে বাটা, সেটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি আরও একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম এখানে, সেটাই দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে ছিল একটু টক দই আর কাজু বাদাম বাটা, আর সাথে একটু মগজদানা বেটে দিয়েছিলাম। এই 2-3টে জিনিস দিলে কিন্তু আলুর দমের টেস্টটা পুরোপুরি বদলে যায়। তো ওই সমস্ত কিছু দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর সমস্ত কিছু দেওয়ার পর এটাকে কিন্তু বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে আপনাকে কষিয়ে নিতে হবে মশলাটা। আর মশলাটা কষা হয়েই এসেছিল। এর মধ্যে এখন যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে এসেছিল, এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি সামান্য একটু গ্রেভি রাখবো, আপনারা চাইলে এটা ঝোল ঝোলও খেতে পারেন, তবে এটা গ্রেভি রাখলেই বেশি ভালো লাগে জানেন। এটাই পরিমাণ মতো এখন জল দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতো নুন আর চিনিটা এর মধ্যে আমি অ্যাড করেছিলাম, সেটা আপনাদের ভিডিওতে দেখানো হয়নি, সেটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। জল দিয়ে দেওয়ার পর এটাকে 20 মিনিট মতো আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। মাঝের মধ্যে একবার ঢাকাটা খুলে নেড়ে চেড়েও দিয়েছি, কারণ যেহেতু বাদাম আর টক দই দেওয়া রয়েছে তাই মশলাটা নিচে বসে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই মাঝে মধ্যে ঢাকা খুলে নেড়ে চেড়ে নিয়েছিলাম। তবে 20 মিনিট হয়ে গিয়েছে। তারপর এই দিকে দেখুন আলুগুলো কিন্তু প্রপার সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি যেহেতু আলুগুলোকে ভাঙবো না তাই কেটে আর আপনাদেরকে দেখালাম না। আলুর দম তো রেডি হয়েই গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি এখন সামান্য একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি। আর এটা দেওয়ার পর এটাকে আমি এখন নামিয়ে নেব। আর আজকে রাত্রের খাবারও ছিল রুটি আর আলুর দম। চলুন আজকে আর বেশি দূর ভিডিওটি কন্টিনিউ করিনি, পরের দিনের ভিডিওটাও আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমেই শেয়ার করলাম। তো এখন আমি চলে এসেছি নপাড়ায়, মানে আমার বাপের বাড়ি। আজ সোমবার, আর আপনাদেরকে তো বললামই পুজো দেওয়ার জন্যই আমি গিয়েছিলাম ফল কিনতে। আর চলে এসেছি আজকে আমি নপাড়ায়। আসলে আমার শ্বশুরবাড়ির ওখানে কিন্তু কোনো শিব মন্দির নেই, আমাদের এই দিকটাতে আছে জানেন। আমাদের পাড়াতে না, আমাদের পাশের পাড়াতে রয়েছে। তো সেখানেই মা কাকিমা ঠাম্মারা পুজো দিতে যায়, তাই আমিও ভাবলাম যে ওখানে গিয়ে এই পুজোটা দিয়ে আসি, তাই চলে এসেছিলাম। আর এখন আমি আকন্দ ফুল তুলছি। আসলে আমাদের পাড়ায় বারোয়ারির যে ঠাকুরতলা রয়েছে তার সামনে বেশ কয়েকটা ফুলের গাছও বসানো আছে। আমাদের ওদিকে আকন্দ গাছ রয়েছে, কিন্তু ফুল পাইনি জানেন, কারণ সবাই তো এখন বাবা মহাদেবের পুজো করছে, তাই আকন্দ ফুল না একদমই পাওয়া যাচ্ছে না। তাই এই দিকটায় যখন একটু এলাম দেখলাম গাছে অনেক ফুল রয়েছে, তাই বলে কয়েকটা ফুল তুলে নিয়েছিলাম। তো চলুন পুজোর সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাচ্ছি এখন মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর এই জায়গাটা দেখে আপনারা হয়তো অনেকেই চিনতে পেরেছেন। এই জায়গাটার সম্বন্ধে আমি কিন্তু আমার ব্লগে জানিয়েছিলাম, অনেকদিন আগেকার ব্লগ ছিল সেটা, চাইলে আপনারা ওই ব্লগটাও দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশানে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো। আর এই দিকটায় দেখুন আমাদের মেয়েটাকে, ও কিন্তু ওর পিসিমণিরা যেখানেই যাক না কেন ওকে কিন্তু নিয়ে যেতেই হবে, ওকে বাদ দিয়ে আমাদের কিছু ভাবাই চলবে না, তাই ওকে নিয়ে চলে এসেছিলাম। আমার এটা কেমন হয়েছে এটা দেখেছো, ফুল রাখা রয়েছে। চলো তুমিও পুজো করে দেবে একটু। হ্যাঁ চলো, যাবে? ঘুম পেয়ে গেছে কিন্তু ওর।
আমার ঘুম পাবে। পাবে, ছেড়ে দে, ছেড়ে দে, ঘুম ছেড়ে দে। তো পাবেই। আর চলে এসেছি মন্দিরের সামনে। দাঁড়ান, ভিতরটা একটু গিয়ে দেখি। ব্রাহ্মণের পুজো দিয়ে গিয়েছেন, আবার অনেকে পুজোও দিয়েছে দেখছি। আর আমিও চলে এসেছি। আর এখন বেজে গেছে প্রায় 12:30 মতো, জানেন। সমস্ত কিছু গুছিয়ে আসতে একটু দেরি হয়ে গেল, কারণ আমার নপাড়ায় আসতেই 11টা বেজে গিয়েছে। বাড়িতে সমস্ত কাজ গুছিয়ে তারপর তো আসতে হয় বলুন। আর এইদিকে কিন্তু পুজোর জোগাড়জাত বেশিরভাগটাই আমার ঠাম্মা আর মা করে রেখেছিলেন। আর সাথে আমার মেজো বোনও সমস্ত কিছু গুছিয়ে দিয়েছিল আমাকে। আর আজকে ওই আমার সাথে এসেছে। আমাদের বাড়ি থেকে 5 থেকে 7 মিনিট মতো হেঁটে সময় লাগে এই জায়গাটাতে আসতে। আমাদের বাড়ি থেকে এই মন্দিরটি সব থেকে কাছে আছে, তাই সবাই এখানে এসেই পুজো দিয়ে যাওয়া হয়। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আর আজকের ভিডিও শেষটা কিন্তু আমি বাবা মহাদেবের পুজোকে ঘিরেই রেখেছি। আজকের ভিডিও শেষটা কিন্তু আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। আর জানি না আপনাদের ভিডিওটি কেমন লেগেছে, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আগের ভিডিওতে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ভিডিওটি খুব ভালো হয়েছে, তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আপনাদের ভালোবাসা পেলে আমি আরও একটু সাহস পাই আর কি ভিডিও বানানোর। তো চলুন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পারলে ভিডিওটি একটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের আবারও একটি নতুন ভিডিওতে। নমস্কার।